পলিসির মাধ্যমে এক শ্রেণীর মানুষ চায় যে তারা সমস্ত রকম সুযোগ সুবিধা ভোগ করবে, আর কিছু মানুষ তাদের শুধু সেবা করবে। তারা কোনোদিন সাম্য চাইবে না, সমাজে তারা কোনোদিনই সাম্য চায় না। আর তারই পরিণাম হচ্ছে এই ওবিসি সার্টিফিকেট বাতিল করা। এটা একটা পরিকল্পিত চক্রান্ত দীর্ঘদিন ধরে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে এবং ভবিষ্যতেও বঞ্চিত করে রাখতে চায়, যার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমি চাই সমাজের সকল শ্রেণীর মানুষ এক হয়ে প্রতিবাদ করুক। রাজ্য সরকার তার কাজ করছে, প্রয়োজনে আমাদের পার্টি হতে হবে, আমাদেরকেও লড়াই করতে হবে একসঙ্গে। আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশনের কথা জানেন, মাদ্রাসা সার্ভিস কমিশনকেও কিন্তু এই সুপ্রিম কোর্টে লড়াই করে বাঁচানো হয়েছে। সেই রকম আমাদের এই অধিকারটা, আমাদের যে ওবিসি অধিকার, সেটাকেও আমাদের লড়াই করেই বাঁচাতে হবে। শুধুমাত্র রাজ্য সরকারের উপর ভরসা করলে হবে না, আমাদের প্রয়োজনে পথে নামতে হবে। তো আমি বেশি কথা বলছি না, অনেকেই আছেন, অনেক ভালো বক্তব্য শুনবেন। আমি আরেকবার সকলকে বলবো যে আমরা আসুন সবাই সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই, একসঙ্গে এর বিরুদ্ধে লড়াই করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অধ্যাপক আব্দুল হাদী মহাশয়কে। উনি সুন্দর কথা বলেছেন। আইনি লড়াই চলবে, তার সঙ্গে প্রয়োজনে পথে নামতে হবে এবং বিভিন্ন অন্যান্য জাতিগোষ্ঠী যারা বঞ্চনা শিকার তাদেরকেও এগিয়ে আসা আহ্বান জানিয়েছেন। আমি আমাদের অডিয়েন্সের মধ্যে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কলার, পিএইচডি স্কলার নন্দকুমার মন্ডল। আমরা চাইবো যে ছাত্রদের পক্ষ থেকে একটা কথা উঠে আসুন। রয়েছে মেডিকেল স্টুডেন্টস কয়েকজন রয়েছেন, তাদের কাছ থেকে কিছু কথা আমরা শুনি। পাবলিকের কাছ থেকে কিছু প্রশ্ন আসতে পারে কি? হ্যাঁ অবশ্যই, এটা একটু শেষের দিকে আরেকটা আলোচনা এসে যাক। প্রশ্ন না সাজেশন দেবেন। জি, আমরা মতামত কিভাবে সাজেশন উপায় বার করতে হবে। শুধু একটু অনুরোধ যে সংক্ষেপে বলা। আসলে এই বাংলাও অনেক বড় বড় ধাক্কা সামলেছে। শেষ এনআরসি বিরোধী আন্দোলনের অনেকের সাক্ষী অনেক আন্দোলন কর্মী রয়েছেন। আমার মনে হয়েছে আমরা সম্মিলিত প্রয়াসে এটা পারবো। আমরা এখন মাইক্রোফোনে বলবেন নন্দকুমার মন্ডল, জাতীয় বিশ্ববিদ্যালয়। শুভ অপরাহ্ন। আজকের আলোচনা চক্রে উপস্থিত সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ মহাশয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকের যে আলোচনা চক্রের বিষয়বস্তু হিসাবে নির্বাচন করা হয়েছে যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল, এই যে বঞ্চনা এবং তার নিরসনের পথ। এইবার এই বঞ্চনা এবং নিরসনের পথের দিকে যদি আমরা একটু আলোচনা এগোই, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু শামীম আহমেদ মহাশয় কিন্তু দিয়ে গিয়েছেন যে আইনি প্রক্রিয়াটা কি, কোথায় জটিলতা এবং কিভাবে এটার সমাধান করা যেতে পারে। এবার বঞ্চনার যে ইতিহাস, ভারতবর্ষের ইতিহাসের দিকে আমরা যদি তাকাই, কয়েক হাজার বছরের ইতিহাস। সেই প্রেক্ষাপটটা আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন যে যে শ্রেণী বৈষম্য যেখান থেকে বঞ্চনার মানে একটা ধারাবাহিক ইতিহাস ভারতবর্ষে চলে আসছে, সেইটা কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে যে আমাদের যে নতুন রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া, সেইখানে কিছুটা নিরসনের পথ খোঁজার চেষ্টা করা হলো, যার মধ্যে আমাদের সমাজের প্রতিনিধি হিসাবে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নাম সব থেকে বেশি উল্লেখযোগ্য। তিনি যে লড়াইটা দিলেন, এই যে আজকে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সংরক্ষণের যে সুবিধাটা পাচ্ছে, এটা কিন্তু একটা পজিটিভ বিষয়। কেন? কারণ যখন একটা নতুন রাষ্ট্র নির্মাণের দিকে যাব, আমাদের যে সংবিধানের যে মূল স্পিরিট, যে মেজাজটা, সেটা বুঝতে হবে যে ভারতবর্ষের নাগরিক একজনও যদি মূল ধারা থেকে বঞ্চিত থাকে, তাহলে কিন্তু আমাদের যে স্বাধীনতার যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য, সেটা কিন্তু সফল হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাষ্ট্র যদি পিতামাতা হয়, কারণ জানেন একটা বাচ্চাকে একটা মা সবসময় সংরক্ষণ দেয়, কারণ একটা শিশুকে বড় করে তুলতে গেলে তার কিন্তু সংরক্ষণের প্রয়োজন রয়েছে। আমরা প্রত্যেকে সংরক্ষণ কোনো না কোনোভাবে কোনো না কোনো দিন পেয়েছি।
তো সেই রকমভাবে আমাদের একটা বঞ্চনার ইতিহাস তো ছিলই, সেই সঙ্গে ব্রিটিশ শাসনের ফলে যে অর্থনৈতিক শোষণটা হলো আমাদের উপর, একটা বৃহত্তর অংশ কিন্তু সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক বেশি পিছিয়ে পড়ল। এই রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে এবং রাষ্ট্রকে যদি আমরা সর্বোচ্চ শিখরে পৌঁছাতে যাই, তাহলে কিন্তু এই যে যারা জনগোষ্ঠী, বৃহত্তর জনগোষ্ঠী যারা মূলধারা থেকে বঞ্চিত, তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা কখনোই আমাদের রাষ্ট্রকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সেই রকম একটা চিন্তাভাবনা থেকে প্রথম দিকে যে যারা পিছিয়ে পড়া এসসি এবং এসটি, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের একটা সংরক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হলো। তারপরেও কিন্তু একটা বৃহত্তর অংশ কিন্তু এই অর্থনৈতিক দিকে পিছিয়ে পড়া ছিল, যার ফলে কিন্তু প্রথমে দেখবেন যে কাকা কালেলকার কমিটি 1953 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হচ্ছে, 55-তে তার সুপারিশ আসছে, কিন্তু কোনো রাজনৈতিক কারণে, অদৃশ্য কারণে সেই সুপারিশগুলো কিন্তু কার্যকর হচ্ছে না। এবং তার পরবর্তী সময়ে এর আগের আলোচনায় উঠে আসছে যে মণ্ডল কমিশন 80-র দশকে গঠিত হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু সেই সুপারিশগুলো কার্যকর করতে কেন্দ্রীয় সরকার দ্বিধা বোধ করছে এবং পরবর্তী সময় সেটা নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে এবং সুপ্রিম কোর্টের রায়ের বেসিসে 1992 সালে কিন্তু এই সংরক্ষণ দেওয়ার কথা আসে। এই যে ব্যাকগ্রাউন্ডটা, এইখান থেকে কিন্তু ওবিসিদের সংরক্ষণের ব্যাপারটা আসলো এবং 93-তে একটা জাতীয় স্তরে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তৈরি করা হচ্ছে এবং তার আন্ডারে প্রতিটা স্টেটে একটা স্টেট লেভেলে একটা কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন গঠন করার কথা বলা হয়। এবং এই যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট, এই যে 1993 সালে যে আইনটা করা হলো, সেই আইনের অধীনেই কিন্তু এই সংরক্ষণটা দেওয়া। কিন্তু এই যে কিছুদিন আগে রাজ্য সরকারের যে সংরক্ষণের যে নীতিটা নিয়েছিল সেটা বাতিল হলো, সেইটা যদি দেখেন যে এইখানে কিন্তু রাজ্য সরকার কোথাও না কোথাও আইনগত দিক থেকে ভুল করেছে। যেই ফাঁকফোকর দিয়ে এই আইনটা কিন্তু বাতিল হলো এবং এত সংখ্যক মানুষ কিন্তু বঞ্চিত হলো। এইবার এই যে সার্টিফিকেটগুলো বাতিল হলো, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা হলো? ছাত্র সমাজ। এই যে সামনে কলেজে ভর্তি আছে, তাদের বিরাট বড় একটা সমস্যা। তারপর প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে একটা বড় সমস্যা। তো এই যে সব থেকে বড় কিন্তু সমস্যায় পড়লো আমাদের ছাত্র সমাজ। এইবার রাজ্য সরকার, কেসটা হয়েছে 2014 সালে, এতদিন ধরে চলছে। রাজ্য সরকার কি জানে না যে কোথায় আইনের মারপ্যাচ রয়েছে? আমি আইনের ছাত্র নই, কিন্তু এইটুকু তো বোঝা যাচ্ছে যে আমাদের সংবিধানে এসসি, এসটি, ওবিসি কে হবে সংজ্ঞা দেওয়া নেই, কিন্তু বলা আছে রাষ্ট্রপতি বা তার অধীনে কিন্তু একটা কমিটি গঠন করে সার্ভে করে তার বেসিসে কে এসসি, এসটি, ওবিসি হবে সেগুলো ইনক্লুড করা যায় এবং সেটার একটা প্রসেস রয়েছে। রাজ্য সরকার সেই প্রসেসটা না মেনে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এক্সিকিউটিভ অর্ডার পাশ করে নিজেকে একটা বিরাট বড় উদ্ধারকর্তা হিসাবে প্রেজেন্ট করতে গিয়ে এই যে অসংখ্য মানুষকে চ্যালেঞ্জের মুখে ফেললো, এর দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে। এইবার এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে সমাধান কি হতে পারে? সমাধান যদি আমি বলি একটা উদাহরণ হিসাবে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য রয়েছে বিহার। আপনারা জানেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, যেটা 2022 সালে একটা নোটিফিকেশন দেয় যে কাস্ট সেন্সাস করা হবে, সার্ভে করা হবে। কারণ কেন্দ্রীয় সরকার সেন্সাসের বিরুদ্ধে, সেন্সাস করবে না। প্রতি 10 বছর অন্তর কিন্তু সেন্সাস হয়। 2011 সালে কিন্তু লাস্ট সেন্সাস হয়েছে, কোভিডের কারণ দেখিয়ে 2021 সালের সেন্সাসটা কিন্তু বন্ধ করে দিয়েছে। এবার এই ডেটাটা যখন নেই, তখন বিরোধীরা যখন সেন্সাসের দাবি তুলল, তখন কিন্তু কেন্দ্রীয় সরকার কর্ণপাত করছে না। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিহার সরকার কিন্তু নিজে থেকে সেন্সাস করে 2023 সালে কিন্তু এসসি, এসটি, ওবিসি অ্যাক্ট পাস করলো, যার মাধ্যমে কিন্তু এসসি, এসটি, ওবিসিদের 65% সংরক্ষণ দেওয়া হলো। এইবার এইখানে একটু পলিটিক্সটা বুঝতে হবে, কারণ আমি রাজনীতি দ্বারা শাসিত হব, শোষিত হব, আর রাজনীতিটা বুঝবো না, জানবো না, এটা কিন্তু হতে পারে না। ঠিক আছে? তো এই রাজনীতিটা একটু, রাজনীতির টাইমিংটা খুব ম্যাটার করে। একটু দেখুন 2022 এবং 23 যখন নীতিশ কুমার ছিল, ওবিসিদের সংরক্ষণ, এসসি, এসটি, ওবিসিদের সংরক্ষণ দেওয়া হলো, তখন কিন্তু তিনি বিরোধী তেজস্বী যাদবের সঙ্গে জোট সরকার। কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে দেখুন পাটনা হাইকোর্ট সেই আইনটা বাদ করে দিল। কেন বাদ করে দিল? এখন কিন্তু দেখুন নীতিশ কুমার কিন্তু
এনডিএ অ্যালায়েন্সের সঙ্গে, ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে নয়। তাহলে বিজেপির সঙ্গে জোট সরকার এবং বিজেপি কিন্তু এর বিরুদ্ধে। এবার এইটা অনেকে মনে করতে পারে কাকতালীয় ঘটনা, কিন্তু আমি বলবো যে এইটা কিন্তু একটু চিন্তা ভাবনার কাকতালীয় ঘটনা নয়। কিন্তু 23-এ সংরক্ষণ দেয়া হলো আর 24-এ সেই বাতিল হয়ে গেল। যখন বিরোধী ছিল তখন কিন্তু বিজেপি সেইখানে বিরোধিতাটা করেছিল, যেই বিজেপির সঙ্গে গেল এই আইনটা কিন্তু বাতিল হয়ে গেল। তাহলে আপনি যদি বিহারের সেন্সাসের দিকে তাকান, তাহলে আমি কয়েকটা পরিসংখ্যান তুলে ধরছি। ওবিসি হচ্ছে 63.1%, মানে প্রায় 64%-এর মতো। এসসি হচ্ছে 19.17%, এসটি হচ্ছে 1.7%, এবং যারা মানে আপার কাস্ট সেটা হচ্ছে 15.5%, 15.5%। তাহলে 63% বা 64% অ্যারাউন্ড ওবিসি, তারা মাত্র সংরক্ষণ পেতে হচ্ছে 30%, এবং এসসিরা 16%, এসটিরা 1%। এইবার সামাজিক যে অবস্থা, তাদের অর্থনৈতিক অবস্থাটা একটু খেয়াল করুন। বিহারের 34.13% পরিবার 6,000 টাকার কম মাসে ইনকাম করে। তাহলে মানে দিনে 200 টাকারও কম ইনকাম করে। 1/3 পপুলেশন 200 টাকার কম। এই যে পপুলেশনটা, এরা কারা? এসসি, এসটি, ওবিসি সব থেকে বেশি এই পপুলেশনের মধ্যে। প্রায় 29.61% মাত্র 10,000 থেকে 50,000 এর মধ্যে ইনকাম করে। মাত্র 4% পপুলেশন 50,000-এর উপরে ইনকাম করে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে বিহার গভর্নমেন্টের কাছে কিন্তু একটা ভ্যালিড কারণ আছে যে সংরক্ষণটা দিতে হবে এই শ্রেণী। তার কাছে কিন্তু ডেটা আছে, যেইটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে নেই। তাহলে আমাদের এইটা বাধ্য করতে হবে, তাহলে কাস্ট সার্ভে করা হোক, তাহলে সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, যারা কারা কত শতাংশ আছে। বিহারে যেমন গভর্নমেন্ট জবে আপার কাস্টের 33.27% আছে। তাহলে তারা 15% হয়ে তারা এত শতাংশ গভর্নমেন্ট জবে রয়েছে। বাকি সমস্ত মানে সামাজিক যে মানে বৈষম্য তো রয়েছে, তারপর সম্পদের দিক থেকেও তারা এগিয়ে। তো সেই জায়গায় রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই নাগরিক সমাজকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তাদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া। এবার আমাদের পশ্চিমবঙ্গের সরকারের মন্ত্রিসভার যদি আপনি ডেটা দেখেন, কাদের পদবি কোনটা আপনি যদি ভালো করে দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তাহলে তাদের ক্ষমতা, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ব্যানার্জি, চ্যাটার্জি, তাদের ক্ষমতা তো তাদের হাতে ছিল। তাহলে তারা কেন পারেনি? এখনো কেন এসসি, এসটি, ওবিসি সমাজের মানুষ অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এতটা পিছিয়ে? তো এই প্রশ্ন কিন্তু তাদেরকে উত্তর দিতে হবে। এবং আজকে আমরা এইখানে এতজন এসছি, এবং এই লড়াই কিন্তু একদিনের লড়াই না, দীর্ঘদিনের লড়াই। এইটা আমরা ঠিক জানি, এবং এই লড়াই আমরা জিতবই, এবং এই লড়াই জারি থাকবে। ঠিক আছে, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট স্কলার। যে কথাগুলো বললেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কথা, যে তথ্য নেই বাংলার কাছে। নামটা কি? নন্দকুমার মন্ডল। আমরা এই দাবি থেকে পশ্চিমবঙ্গে যা ভিত্তিক গণনা হোক, আমার মনে হয় এতে সমাধান লুকিয়ে আছে। আমি মাইক্রোফোন তুলে দেবো আমাদের সারা বাংলা সংখ্যালঘু যুব প্রেসিডেন্ট কর্ণধার মোহাম্মদ কামরুজ্জামান মহাশয়।